আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি আলোচনা করব এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে যাকে অনেকেই পশ্চিমবঙ্গের রাজনীতির শেষ ভদ্রলোক বলে সম্বোধন করে থাকেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে। এই আলোচনায় আমরা ওনার সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, এবং হয়তো এই তথ্যগুলো আপনারা অনেকেই জানতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলো আপনার হৃদয় থেকে বেরিয়ে গিয়েছে। তো চলুন আজকে আবার সেগুলি একটু স্মরণ করে নেওয়া যাক। তার আগে বলে দিই যে ভিডিওটি কোনো রকম কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বানানো নয়। আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নেবেন। এটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি হলেও এটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলুন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আত্মার শান্তি কামনা করে আজকের আলোচনাটি শুরু করা যাক। 1944 খ্রিস্টাব্দের 1 মার্চ পরাধীন ভারতের উত্তর কলকাতার একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার পিতা নেপালচন্দ্র ভট্টাচার্য পারিবারিক প্রকাশনা সারস্বত লাইব্রেরির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের এই সারস্বত লাইব্রেরি প্রধানত হিন্দু ধর্মীয় সামগ্রী বিক্রি করত, এবং তার কাকা ছিলেন প্রখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য। তিনি তার স্কুল জীবনের পড়াশোনা শেষ করেন শৈলেন্দ্র সরকার নামক একটি সরকারি বিদ্যালয় থেকে। আমাদের সকলের কাছে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হলেও তার বন্ধুদের কাছে তিনি বাচ্চু নামে পরিচিত ছিলেন। এবং এরপরে তিনি তার কলেজ জীবনের পড়াশোনা শেষ করেন প্রেসিডেন্সি কলেজ থেকে। প্রেসিডেন্সি কলেজে তিনি বাংলা সাহিত্যে অনার্স করেছিলেন, এবং এরপর তিনি একটি সরকারি স্কুলে অধ্যাপনার কাজে নিযুক্ত হয়ে যান, এবং এরপর পরবর্তীকালে তিনি মীরা ভট্টাচার্যের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আলোচনা হবে, এবং তার রাজনৈতিক জীবন নিয়ে যদি কোনো কথা না হয় তাহলে এই আলোচনা অনেকের কাছে অনেকটা ফ্যাকাশে বলে মনে হতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্য নিজের প্রাথমিক জীবনে সিপিএম এর একজন প্রাথমিক সদস্য হওয়ার পরেও ছাত্র আন্দোলন থেকে ভিয়েতনাম আন্দোলন এবং খাদ্য আন্দোলন, কোনো আন্দোলনই তাকে ছাড়া সংগঠিত হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্য নিজের প্রবল দক্ষতার জোরে একদা পশ্চিমবঙ্গে ডিওয়াইএফআই এরও রাজ্য কমিটির সম্পাদক নিযুক্ত হয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের বামপন্থা এতটাই মজবুত ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য একটি হিন্দু ধর্মীয় ব্রাহ্মণ পরিবারে জন্মানোর পরেও একদা একসময় নাস্তিক হয়ে উঠেছিলেন। 1977 সালের বিধানসভা নির্বাচনে কাশীপুর কেন্দ্র থেকে জয়যুক্ত হয়ে তিনি পৌঁছে যান পশ্চিমবঙ্গের বিধানসভায়, এবং সেই সময় তাকে তথ্য প্রযুক্তি এবং সংস্কৃতি দপ্তরের মন্ত্রিত্ব সামলাতে হয়েছিল। কিন্তু এরপর 1982 খ্রিস্টাব্দে তিনি কাশীপুর কেন্দ্র থেকে কংগ্রেসের প্রফুল্ল কান্তি ঘোষের কাছে 782 ভোটের ব্যবধানে পরাজিত হন, এবং এই পরাজয়ের ফলে তাকে সেই সময়ের জন্য পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে ছিটকে যেতে হয়। কিন্তু এরপর 1987 খ্রিস্টাব্দে তিনি তার বিধানসভা কেন্দ্র পরিবর্তন করে যাদবপুরে চলে আসেন, এবং 1987 খ্রিস্টাব্দ থেকে 2011 খ্রিস্টাব্দ পর্যন্ত টানা 5 বার সেখানকার বিধানসভা নির্বাচনে জিতে তিনি পৌঁছে যান পশ্চিমবঙ্গের বিধানসভায়। এবং এই সময় তাকে তথ্য প্রযুক্তি এবং সংস্কৃতি দপ্তরের সঙ্গে সঙ্গে নগর উন্নয়ন এবং পৌর মন্ত্রিত্বের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের পদগুলিও সামলাতে হয়েছিল। 1999 সালে তাকে পশ্চিমবঙ্গের ডেপুটি মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করা হয়, এবং এরপর আসে নভেম্বর 6, 2000 সাল, যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। এবং এই সময় থেকে টানা 2011 সাল পর্যন্ত, 2011 সালের 19 মে পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলে গিয়েছেন। রাজনীতি ছাড়াও ইতিহাস, সাহিত্য এবং চলচ্চিত্রের প্রতি বুদ্ধবাবুর ছিল ভীষণ রকম অনুরাগ। বুদ্ধবাবুর ঘনিষ্ঠরা জানিয়ে থাকেন যে বুদ্ধবাবুর নাকি সিগারেট ছাড়া অন্য কোনো কিছুর প্রতি সেরকম নেশা ভালো কোনোটাই ছিল না। এক প্রজন্মের বহু ছেলেমেয়ের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন স্বপ্নের ফেরিওয়ালা। বুদ্ধদেব ভট্টাচার্য যে মুখ্যমন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে সফল ছিলেন এই কথা জোর দিয়ে তার নিজের একনিষ্ঠ ভক্ত সমর্থকরাও হয়তো বলতে পারবে না, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এক অন্য ধাঁচের মানুষ। সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা তৈরি এবং নন্দীগ্রামে কেমিক্যাল হাব তৈরির জন্য তিনি নিজের সরকারকেই বাজি ধরেছিলেন, এবং সেই বাজিতে তিনি হেরেও গিয়েছিলেন।
যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মনীশ গুপ্তর কাছে ভোটে পরাজিত হয়ে তাকে পশ্চিমবঙ্গের বিধানসভা ছেড়ে বেরিয়ে যেতে হয়, আর তার সেই বিধানসভায় ফেরা হয়নি। কিন্তু এই সকল জয় পরাজয় সাফল্য ব্যর্থতার পরেও ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্য একটি অনবদ্য চরিত্র। সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি, অ্যাম্বাসেডার গাড়ি, 2 কামরার ফ্ল্যাট এবং অনেস্ট পলিটিশিয়ান, এই শব্দগুলো একসঙ্গে যখনই আমরা শুনতে পাই তখনই সবার প্রথমে আমাদের মাথায় যার কথা আসে তিনি হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2022 সালে ভারত সরকার বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন, কিন্তু সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য সেই পুরস্কার নিতে অস্বীকার করে দেন। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য জানিয়েছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য সারা জীবন লোকের চোখের আড়ালেই কাজ করে যেতে পছন্দ করতেন এবং সেই কারণে নাকি এই পুরস্কার নেওয়ার তার কোনো মানেই হয় না। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় এক সময় জানিয়েছিলেন যে একজন প্রকৃত কমিউনিস্ট কেমন হয় সেটা নাকি তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে বুঝতে পেরেছিলেন। অবশেষে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে ভোগার ফলে 8ই আগস্ট 2024 তিনি ইহলোক ছেড়ে পরলোকের উদ্দেশ্যে গমন করেন। তিনি যেখানেই থাকুক না কেন আমরা আশা করব যেন তিনি ভালো থাকেন। অবশেষে পশ্চিমবঙ্গের প্রতি তার সকল ধরনের অবদানের জন্য আমরা আন্তরিকভাবে উনাকে জানাতে চাই ধন্যবাদ। বড় বড় পুঁজিপতিদের কাছে শ্রমিকরা নতজানু হয়ে মাথা নিচু করে বসে থাকো। আমরা ওই উন্নয়ন চাই না। আমরা চাই গরিব মানুষ, শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের উন্নয়ন। তাহলেই দেশ এগোতে পারবে।